স্যার এই রজনীও হয়তো কোনো পাকা অপরাধী হবে। ওর গ্রামে গিয়ে একবার খোঁজ নাও তো, দেখো আসল ব্যাপারটা কি। আর যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে এই রজনী আর দামিনী দুজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে এরা দুজনে মিলে এমন ঝামেলা করবে। হ্যাঁ স্যার, এবার ওদের খেলা ওদের সঙ্গেই খেলবো। বুড়বি, যেখানে যশবন্ত আর মনিকা খুন হয়েছে সেখানটা খুব ভালো করে দেখো। দেখো কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার আমার এই এজেন্ট বাণীকেও খুব একটা ঠিক লাগে না, ওকেও তো সন্দেহ হয়। আমরা ওকে ভরসা করে কোনো ভুল করছি না তো? গেস্ট হাউসে একবার ফোন করো, দেখি একবার। হ্যালো, বাসন্তী আছে? হ্যালো, আমি বাসন্তী বলছি। আমি জানতাম এত সহজে আপনারা সন্দেহের তালিকার বাইরে আমাকে রাখবেন না। ব্যাস অবস্থা বোঝার জন্য ফোন করেছিলাম। তবে বাইরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তাই বাসন্তী এখন এখানেই থাকবে। যখন যাবে বলে যাবে। স্যার গেস্ট হাউসেই আছে। ঠিক আছে স্যার আমি আসছি। দেখি এই রজনী নতুন কোন চাল চালার জন্য তৈরি হচ্ছে। আপডেট দিয়ে যেও। স্যার আরে বলো মা, তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না? না কিছু নয় আঙ্কেল। না না না, এটা বললে কেন হবে? কিছু তো ব্যাপার আছে, তাই না? বলো। আঙ্কেল ওই মা আমায় বলেছিল যদি আমি ওনার মতো ডিটেকটিভ হতে চাই তাহলে সবসময় সতর্ক থাকতে হবে, চোখ কান সবসময় খুলে রাখতে হবে। বাহ, ঠিক কথা বলেছো। তাহলে চলো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ, মনে করে দেখো, তুমি ওখানে ওই আন্টিকে তুমি ফোন করেছিলে, তার আগে কি হয়েছিল? আমি বাইরে খেলছিলাম, খেলতে গিয়ে আমি পড়ে গেলাম, তারপর আমি ঘরে গিয়ে জামা বদলালাম, তারপর আবার খেলতে শুরু করলাম। তারপর খুব জোরে আওয়াজ হলো। আরে বাবা, তারপরে? দুষ্যন্ত আঙ্কেল বলেছিল যদি কখনো এরকম হয় তাহলে বানের দোকানে গিয়ে বানি আন্টিকে ফোন করতে, আর আন্টি না আসা অবধি ওখানেই থাকতে। সাব্বাস মা, ঠিক করেছো তুমি। যাও যাও, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আঙ্কেল, মাসি আর দুষ্যন্ত আঙ্কেল আর কখনো ফিরবে না? ওগো ছি ছি, পতি পরমেশ্বর, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আরে বাহ, আপনি তো আমার পছন্দর খুব খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। নিশ্চয়ই। কেমন লাগলো? হেভি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে। খুব ভালো লাগছে আমার। আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুব পছন্দের। খটখট করে আপনার মতো? হ্যাঁ, কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। যাই হোক, দামিনী দেবী তো আছেন। ঠিক আছে, আমি আসি। শোনো না, বলো না। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আর
মনে করে আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি, হ্যাঁ? আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। এরকম বলে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ? ইন্সপেক্টর যুবরাজ, হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের 2টো লাশ পেয়েছি। আমরা আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ি ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? আগে হ্যাঁ, আসুন দেখুন। চলুন। এজেন্ট বাণীকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল মনিকা আর দুষ্যন্ত, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগেই ওদের মৃত্যু হয়। হয়তো ওই ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাবো এখানে। হ্যাঁ, চলুন দেখি। এটা কি মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে? এটা তাদের হতে পারে যারা ওদের ওপরে হামলা করেছিল। হতে পারে, আবার এটাও হতে পারে এখানে ওই বোমটা ছিল যেটা ফাটলে এরকম মনে হবে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্যাকয়ার্ড চেক করি। এখানে তো সেরকম কিছু নেই। এক মিনিট। এই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফার্নস। এই মারিয়াটা কে? মনিকা মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবার এই কুরিয়ারটা যেই নিয়ে আসুক না কেন, সেই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু তো জানেই। স্যার, এগুলো দয়ার বিয়ের ছবি। এগুলো নকল নয় স্যার, একদম আসল। কি? কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনিই বললেন এগুলো আসল। দয়া তো কখনো মিথ্যে বলে না স্যার, বুঝতে পারছি না। সেটাই তো অভিজিৎ, এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ দয়ার মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমান। ও জানতো যে নকল ফটো ধরা পড়ে যাবে। স্যার, তবে এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি স্যার, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রজনী, এর আসল পরিচয়টা কি? স্যার, রজনী কুমারী ওর আসল নাম। ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। ওর বান্তুরেই জন্ম আর সাতারাতেই পড়াশোনা করেছে। যদি এটাই হয় তাহলে অভিজিৎ, এই রজনীর কীর্তিকলাপ প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে? স্যার, একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। কি? স্যার, একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আতঙ্কবাদীরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছো অভিজিৎ, এটাই ঘটেছে। যারই সিকিউরিটি আছে না এই সোনার ট্রান্সপোর্টে, ওকে বলতে হবে, ওকে অ্যালার্ট করতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়ায়। আর অভিজিৎ, আমি মিশিকার কাছে যাচ্ছি, আর তুমি আর দয়া ওখানে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে। তাহলে এই হলো তোমার শ্বশুর বাড়ি। তুমিও ভাই আমার পেছনে লাগছো, হ্যাঁ?
আরে না বলে বিয়ে করলো তো বন্ধুরা বলবেই। কমলা আন্টি নমস্কার। হ্যাঁ নমস্কার কেমন নমস্কার। আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আরে এসো এসো জামাই বাবা এসো। কি খাবে? রজনী মা তো কিছু বলেনি। কিছু ব্যবস্থা করছি। না, কোনো ব্যাপার না, ঠিক আছে। অভিজিৎ, গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগের বার তো অনেক সরগরম ছিল জায়গাটা। এদেরকে কোথাও যেন দেখেছি। এটা তো সেই রিপোর্টার না যে ব্যুরোতে এসেছিল। আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ সবকিছু ঠিকই তো আছে। না মানে আমরা এমনি খোঁজ খবর নিতে এসেছিলাম আর কি। বসবেন না? না না, আমরা আমরা আসছি। হ্যাঁ, আবার আসবেন। শোনো, একটা কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে। সিআইডি চলে গেছে ওখান থেকে। যাইনি, সবে তো এলাম। বড় ভুল করেছিস। আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে নাকি? আরে আরো একজন সিআইডি অফিসার আমাদের পিছু নিয়েছে। ওকে গাড়ি থামাতে দিও না। তোমাদের কি মনে হয়েছিল আমরা একা মরবো? তোমাদের একসাথে নিয়ে মরবো। বাস দাঁড় করাও তাড়াতাড়ি। চলো বাইরে যাও, বাচ্চারা বাইরে যাও তাড়াতাড়ি। দয়া, অভিজিৎ, স্যার, এই কুরিয়ারের প্যাকেটটা পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম অ্যাড্রেসটা ইংলিশে আর জাপানিজে কিছু লেখা রয়েছে। কি হতে পারে? কি হয়েছে? মিশিকা? মিশিকা মিশিকা? মিশিকা কি হয়েছে মা? চোখ কর মা। ডাক্তারকে ডাকো। দেখো দেখো, বাচ্চারা এসে গেছে। বাচ্চারা এসে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার সোনা, কেমন আছিস তুই? মাত্র 5 টন সোনার জন্য এরা সুইসাইড বম্বার সেজে ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে নিজে উড়িয়েও দিল। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি।
যতদূর মনে হয় এরা সব পুরনো পাপই হবে। আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার অবস্থা কিরকম? ঋষিকার দুধে খুব বেশি পরিমাণে ঘুমের ওষুধ ছিল। হ্যাঁ, শুনেছেন আপনি ডক্টর কি বললেন? ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে? স্যার আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তেমন কিছুই করিনি। যেমন দুধ দুধওয়ালা দিয়ে গেছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না আজকে। ও অন্য আরেকজন দুধওয়ালাকে আর পাঠিয়েছিল। সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এর ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? এ কি ক্ষতি করেছে ওদের? স্যার হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে। কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন সেটাই তো বুঝলাম না। স্যার এই প্রশ্নের উত্তরটা ওই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল। ট্রান্সলেট করে দেখতে হবে। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কিছু করার ছিল না। না না ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার বন্ধু এবং প্রতিবেশীদেরও এরকম ভাবেই ধমকেছে মনে হয় মিথ্যে কথা বলার জন্য। কিছু তো প্ল্যান আছে। এত কিছু করেছে মানে বেশ বড় সড়ো উদ্দেশ্য আছে। এই যে এদের রিপোর্ট এসে গেছে। এই যে সুইসাইড বম্বার ছিল ওর নাম হলো পুরান। কান্ডুল আজম আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। কুবের শাসা, মালজি আর এই কঠিয়াল, এই তিনজনের ফাঁসির সাজা হয়েছে তিনুয়ারাতে এই ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্য মনে হচ্ছে সোনা লুট করাই হবে। আচ্ছা এই রজনীর ব্যাপারে কি ভাবলে? রজনী, ওর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরেতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অ্যালার্ট এসছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। সোনা ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত আমি দয়ার বউই নই। আর ওদের একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি বিউরোতে আমি একটা ছোট্ট মতো বাগ লাগিয়ে দিয়েছি। স্যার এখানে তো লেখা আছে যে এই কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে, নেট লাগানো। এটার কি কানেকশন এই কেসটার সাথে? লাল ফ্রক? রবি, যখন বানি মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওই রকমই একটা ফ্রক পরেছিল, লাল রঙের ফ্রক, নেট লাগানো। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন। হ্যাঁ দয়া। স্যার এই হলো ডাকাতির পুরো প্ল্যান, যেটা দয়া স্যারের বাড়ি থেকে পেয়েছি। স্যার ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো ওই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার যখন ঘরে পৌঁছলাম তখন ও হ্যাম রেডিও, ইন্টারসেপ্টার, স্পাই ক্যাম্প সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার দামিনী দেবীও বাড়িতে ছিলেন না। আচ্ছা রজনী ওর সাথে কিছু করেনি তো? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল স্যার এ কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেল ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতিয়ে নিতে পারে। না অভিজিৎ, এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী ও জানতো যে ওখানে স্পাই ক্যামেরা আছে, আর ও দেখতে পারে যে ও কি বলছে, কি কাজ করছে, সবকিছু। তারপরেও ও এই পুরো প্ল্যানটা ক্লিয়ারলি বলে দিয়েছে। হতে পারে ও ওভার কনফিডেন্ট, ও চ্যালেঞ্জ করছে। আটকাতে পারো তো আটকে নাও। না দয়া, ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতন নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের প্ল্যানিংটাকে এভাবে রিস্ক নেবে না। স্যার ওদের সোনা লুটের খবর আমরা পেয়েছি কারণ ওরা চেয়েছিল যে এই খবরটা আমরা পাই। কিন্তু কেন? সেটাই তো,
রবি, একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এই ফ্রকটা মনিকার জন্য জাপান থেকে এসেছিল। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো কানেকশন নেই, কিন্তু কোনো বিশেষ ব্যাপার আছে এই ফ্রকে, কোনো বিশেষ ব্যাপার। এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়, বরং অন্য কিছু। না হলে দুষ্যন্ত আর মনিকার মতো এজেন্ট এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। স্যার, এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। কোথাও এই ফ্রকটা ফলস নয় তো স্যার? আমাদের লক্ষ্য থেকে হটানোর জন্য। মেড ইন ইন্ডিয়া, এখানেও একটা লেভেল মেড ইন ইন্ডিয়া। এক মিনিট, দেখো এর পাশে একটা কি লেখা রয়েছে। ভেতরে দেখো জাপানি ভাষায় লেখা, আর এদিকে মেড ইন ইন্ডিয়া। কি লেখা থাকতে পারে জাপানি ভাষায়? এটা ট্রান্সলেট করে দেখতে হবে। পুরবি, স্যার, দেখো তো জাপানি ভাষায় কি লিখেছে, ট্রান্সলেট করে বলো তো। স্যার, হ্যাঁ, স্যার এটা ট্রান্সলেশন। ও মাই গড। ব্যাস, দাঁড়িয়ে যাও। মনিকা, তুমি? হ্যাঁ, এজেন্ট মনিকা। আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো? কি করব এসিপি স্যার? দেখুন না, কত লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসলেন না। ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তাহলে কি দুষ্যন্ত? কে? ও আমার নকল স্বামী? না না, ও তো মরে গেছে। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। প্রমাণ লোপাট করা তো আমাদের বাঁ হাতের কাজ। টপ এজেন্ট আমরা। টপের এজেন্ট? ভুল বুঝেছো তুমি। অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপের এজেন্ট হোক, আমাদের থেকে সে লুকোতেও পারে না, পালাতেও পারে না। মিশিকার লাল রঙের ফ্রক থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি। তার মানে এই ডাকাতির প্ল্যান এসব সাজানো ছিল। এরা আতঙ্কবাদীদের মুক্ত করতে চাইছে। আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে দয়ার নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাইনি তো। কিন্তু আফসোস, আমি এই কাজটাই করতে পারলাম না।
তাহলে এই ঝুট ঝামেলাটাই হতো না। এখনো কিন্তু খেলাটা পাল্টে যায়নি। আমাদের ফাঁসিতে ঝোলাবে। এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে। ঠাকুরপো, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, চলো। আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। বানি, দামিনী আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছো তো? গাড়িতে গিয়ে বসো সবাই, তাড়াতাড়ি। এই চল রে। অভিজিৎ, পুরবি, দয়া। এই চল, চল ওদিকে, দাঁড়া এখানে। তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এসছি? তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো। আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলুন। চলো তাড়াতাড়ি উঠে পড়ো। চলো চলো চলো। তুমি ঠিক আছো মা? হ্যাঁ। সবাইকে তো ধরেছো, কিন্তু আসল খেলোয়াড় তো এখনো ঠিক জায়গায় লুকিয়ে বসে আছে। ওকেও ধরে ফেলবো স্যার, কিন্তু এই মিশিকার কি হবে স্যার? স্যার, একটা অরফানেজের কিছু লোকেদের আমি চিনি। মিশকার ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, আমি আঙ্কেলের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? চলো। বৌদি, বৌদি, দাদা, আশিকা বৌদি, 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 থ্যাংক গড বৌদি, 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 এইসব হলো কি করে? কে করেছে এইসব? মরে গেছে পুতুল, ঝামেলা শেষ, মেরে দিয়েছে, সব শেষ, মেরে দিয়েছি। শুধুমাত্র মেরে দিয়েছি বলেই প্রমাণ হয় না যে ওই বকুলকে মেরেছে। এটাও তো হতে পারে যে ও আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ, একটা কথা বলো, বকুল যখন খুন হয় তখন তোমরা সবাই কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? আমি আর নিতিন তো এক বন্ধুর বিয়েতে খান্ডালা গিয়েছিলাম। কীর্তির ফোন এলো আর আমরা তাড়াতাড়ি চলে এলাম। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। ওখানে একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার ছিল। নিতিনের ফোন পাওয়া মাত্র আমি এখানে চলে আসি। আর আপনি কীর্তি, আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে গেছিলাম। কীর্তি বাইরে গিয়েছিল, কাকাবাবু ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ব্যস্ত ছিলেন, আর আপনারা দুজন খান্ডালা গিয়েছিলেন। আর সেই সময় বকুল আর আশিকা বাড়িতে একাই ছিল, তাই তো? বকুলদারও তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা হয়েছিল, দাদার 11টার ফ্লাইট ছিল, আর আশিকা বৌদি তো পার্টিতে গেছিল। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? তাহলে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বকুল ফিরে এলো কেন? আর এই আশিকা, ও পার্টি থেকে ফিরে এলো কেন? সেটা আপনি কি আশিকা বৌদিকে জিজ্ঞাসা করুন না, যে বৌদি এত তাড়াতাড়ি কি করে ফিরে এসেছিল। বৌদি তো এটা বলে গেছিল যে বৌদি সকালে ফিরে আসবে। ওটা তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবই। এবার আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন তখন? আমার মা তো ব্যান্ড্রায় থাকে। আমার মায়ের হঠাৎ ফুড পয়জনিং হয়েছিল, আমি তো মায়ের কাছে ছিলাম, আর ওখান থেকে ফিরেছিলাম আমি। বাহ দয়া, প্রতিটা কথায় এক্সপ্লেনেশন আছে। যে বকুলের খুনের সময় আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সবকিছুর ব্যাপারে এক্সপ্লেনেশন আছে। কিন্তু সবাই মন দিয়ে শুনুন একটা কথা, যে সিআইডির কাছে কোনো সত্যি বেশিক্ষণ গোপন রাখা যায় না, সেটা সামনে আসবেই। হ্যাঁ অভিজিৎ, পুরো বডির মধ্যে কাঁচের টুকরো গেঁথে ছিল।
আর হ্যাঁ স্যার, টেস্ট করেও দেখেছি স্যার, এখানে যে রক্তটা আছে সেটার কোথাও নেই স্যার। একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো, দেখো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবে, তাই না? কিছু বললো কি? স্যার, ওর বক্তব্য ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই? আশিকা, তোমার কি মনে পড়ছে তুমি কীর্তিকে জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার, এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। আঠারোই এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন, কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই। আমি খুব রেগে গেছিলাম, আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম। আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ? ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার, আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি, এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা, উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি।
তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল না। আর ওই যে ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে, ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে, কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে, ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার, এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে কারণ নয়। তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার, এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি, হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো। স্যার, হ্যাঁ, ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে। এই ব্যাপার সরকার। রাইট। জানতে পেরেছো এই নখ থেকে এটা কার? স্যার, এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করেনি। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নখটা যারই হোক না কেন, ও একজন মহিলা আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা? আর একটা কথা, এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল? হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার, তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার, ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে।
বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার, যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়েছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটি ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক ওরা কোথায় যায়, কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার তোমার? প্রায় 1টা নাগাদ, ওই বাংলোতেই। স্যার ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু